সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের নিয়মিত আয়োজন কাকাতোয়া এজেন্সি ইউএসএ ট্যাক্স অ্যাকাউন্টিং প্রোগ্রামে। আমি ফাবিয়া নিসা, চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত অতিথি আইআরএস এনরোল এজেন্ট জনাব পারভেজ কাজী। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো? জি ভালো। আমরা একটু সেলফ এমপ্লয়েড ট্যাক্স নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা কম্বিনেশন অফ দুটো ট্যাক্স, একটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স আর একটা মেডিকেয়ার ট্যাক্স। এই দুটোর কম্বিনেশনে 15.3% আপনার সেলফ এমপ্লয়মেন্টের উপরে আপনি যেই ট্যাক্স পে করে থাকেন সেটাকেই আমরা বলে থাকি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যারা W2-তে কাজ করেন অন্যের অধীনে অথবা কোনো একটা কোম্পানিতে, তারা কি এই ট্যাক্সটা পে করেন না? হ্যাঁ, তারাও পে করেন, কিন্তু এখানে পেমেন্টের ডিফারেন্সটা হচ্ছে তারা পে করে হাফ অফ দ্য সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স। তার মানে 15.3%-এ 7.65% তারা পে করে এবং 7.65% তাদের এমপ্লয়ার পে করে। আর যদি আপনি আপনার ওন এমপ্লয়ার হয়ে থাকেন, দেন 15.3% দ্য হোল ট্যাক্সটা আপনি পে করে থাকেন। এখন এই ট্যাক্সটা কিসের উপর পে করেন? অন ইয়োর নেট আর্নিংস। যারা সেলফ এমপ্লয়েড অথবা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর অথবা গিগ ওয়ার্কার অথবা যারা ক্যাশে কাজ করে সাদামাটা ভাষায়, ধরেন আমি যদি একটা উদাহরণ দেই, একজন উবার ড্রাইভার, উনি নিজের এমপ্লয়ার নিজেই, অতএব উনি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সের আওতায় আসেন। এখন উনি সারা বছর কাজ করে 100,000 উনি গ্রস আর্ন করেছেন, উনি কি 100,000-এর উপরেই সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিবেন? না, উনি নেট আর্নিংসের উপর, যেহেতু 100,000 থেকে ধরেন উনি গাড়ি ভাড়া করেছিল, সেখানে উনার 20,000 খরচ হয়ে গেছে, গাড়ির ইন্স্যুরেন্সে খরচ ছিল, গাড়ির রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্সে, গ্যাসোলিনে, টোলস এবং নানাভাবে গাড়ির অন্যান্য যে খরচগুলো হয়েছে, শুধুমাত্র বিজনেস রিলেটেড খরচগুলো উনি ডিডাক্ট করতে পারবেন। উনি কি উনার ঘর ভাড়া ডিডাক্ট করতে পারবেন? না, উনি পারবেন না। শুধুমাত্র এই বিজনেসের জন্য এই উবার চালাতে গিয়ে উনি যেই খরচগুলো করেছেন সেগুলো ডিডাক্ট করার পর যেটা থেকে যাবে নেট, আমি ধরে নিলাম উনার খরচ ছিল $60,000, $60,000, তো উনার নেট আর্নিংস হচ্ছে 40,000, উনি 40,000-এর উপরে এই সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সটা পে করবে, এবং এটা কিন্তু ফ্ল্যাট, সবার জন্য প্রযোজ্য। তো সবগুলো ট্যাক্স মিলিয়েই আমরা ট্যাক্সটা পে করে থাকি। সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সটা পুরোটাই সেলফ এমপ্লয়েড পার্সোনালস তারা পে করে, এবং অনেক সময় তারা জানেও না যে সে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স পে করছে। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলতে চাই, যে ধরেন এই একই উবার ড্রাইভার, উনি $40,000 নেট করেছেন, এবং উনার 3 বাচ্চা দিয়ে উনি যখন পার্সোনাল ট্যাক্স ফাইল করেছে, উনি হয়তো $6,000 রিফান্ড পেয়েছে। তো উনি জানেন না যে উনি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স পে করেছেন। কিন্তু আপনি যদি উনার 1040 ট্যাক্সের পেপার ওয়ার্কসগুলো দেখেন, আপনি দেখবেন SE ট্যাক্স, সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সকে অনেক সময় সংক্ষেপে এসি ট্যাক্স আমরা বলে থাকি ট্যাক্সের ফর্মগুলোতে। সেখানে এসি ট্যাক্স উনি $4,000 পে করেছে, উনার 3 চাইল্ডের জন্য রিফান্ড ছিল 10,000, কিন্তু সেখান থেকে 4,000 ট্যাক্স কেটে রাখার পর উনি $6,000 ফেরত পেয়েছেন। ওর জন্যই উনি বলছেন আমি তো কোনো ট্যাক্স পে করি না, আমি তো রিফান্ড পাই। উনি ট্যাক্স পে করার পর এই টাকাটা ফেরত পেয়ে থাকেন। এটা কি নির্ধারিত শুধু নিউ ইয়র্ক সিটির জন্য নাকি?
এটাও বলে রাখি, সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স কিন্তু হচ্ছে ফেডারেল ট্যাক্স, এটা স্টেট এবং লোকাল ট্যাক্স না, এবং এটা ফেডারেল ট্যাক্সের অতিরিক্ত। ফেডারেল গভর্নমেন্ট তো একটা ট্যাক্স কালেক্ট করে থাকে, সেটা ফেডারেল গভর্নমেন্টের জন্য। আর সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সে আমরা সংক্ষেপে বলে থাকি এটা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, এবং এটা কিন্তু আপনার অ্যাকাউন্টেই জমা হয়ে থাকে এই টাকাটা, এবং 65 বছর বয়সে অথবা কারেন্টলি 67 বছর বয়সে আমরা যখন রিটায়ারমেন্টে যাই, আমরা কিন্তু এই যে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিচ্ছি, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিচ্ছি, এটায় যত পরিমাণ দিচ্ছি তত পরিমাণ আমরা আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট পাবো সোশ্যাল সিকিউরিটি থেকে। রিয়েল এস্টেট বিজনেস যারা করছেন বা যারা বাড়ির মালিক, তারা কি এই ট্যাক্সের আওতায় পড়ছে কিনা? এটা কি সেলফ এমপ্লয়েড জবের মধ্যে পড়ছে কিনা? বাড়ির মালিক যারা, তারা কিন্তু এই সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সের আওতায় আসেন না, যেহেতু দে আর নট এমপ্লয়েড বাই দেয়ার ওন হোম। কিন্তু বাড়ির মালিক যেহেতু সে রেন্টাল ইনকাম পাচ্ছে, এবং রেন্টাল ইনকাম দিয়ে যদি তার রেন্টাল প্রপার্টি হয়ে থাকে, আর সে যদি তার ওন প্রপার্টিতে নিজেই থাকেন, তাহলে তো উনি কোনো ইনকাম জেনারেট করছে না এখান থেকে, অতএব উনার কোনো সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সের আওতায় উনারা আসেন না। সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সের আওতায় আসে শুধুমাত্র যারা সোল প্রোপ্রাইটার, যেখান থেকে তারা ইনকাম জেনারেট করছে বাই ওয়ার্কিং। আনআর্নড ইনকাম যারা আর্ন করে তারা কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেয় না, কিন্তু যারা আর্নড ইনকাম আছে তার ওন এমপ্লয়মেন্টে, তারাই শুধুমাত্র সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স পে করে থাকেন। ক্যাশে যারা ইনকাম করছেন তারাও এর আওতাভুক্ত হচ্ছেন? জি, ক্যাশে যারা কাজ করছেন, অথবা যারা বছর শেষে 1099 NEC পেয়ে থাকেন, তারা, তারপর বললাম সোল প্রোপ্রাইটার, গিগ ওয়ার্কার্স, অথবা যারা মানে নিজেকে নিজে এমপ্লয় করেছে এবং সেই এমপ্লয়মেন্ট হচ্ছে উনি কাজ করছেন। হ্যাঁ, W2 তো হচ্ছে আপনি একটা কোম্পানির সাথে কাজ করছেন, কারোর সাথে কাজ করছেন, এবং তারা W2 জেনারেট করে, এবং তারা আপনাকে উইকলি বেসিসে অথবা বাই উইকলি অথবা মান্থলি আপনাকে পে স্টাব দিচ্ছে, স্যালারি দিচ্ছে, এবং সেইটা দিয়ে ওরা এন্ড অফ দ্য ইয়ারে W2 ইস্যু করে থাকে, এবং সেটা দিয়ে আপনি ট্যাক্স ফাইল করেন। সেলফ এমপ্লয়মেন্ট যারা আছেন তারা কিন্তু এরকম কোনো W2 পান না। তো উনাদের একটা দায়িত্ব হচ্ছে উনারা সেলফ অ্যাসেসড ট্যাক্স পে করে থাকেন, মানে এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে উনাদের বেস্ট অফ দ্য নলেজের উপর ভিত্তি করে উনি ডিক্লেয়ার করবে উনার সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম কত ছিল। পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা, যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারে এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। ওনার গ্রস রেভিনিউ কত ছিল এবং নেট আর্নিংস কত, এবং সেটার উপর ভিত্তি করে উনি ফাইলটা করবেন। সেলফ এমপ্লয়মেন্ট ইন্ডিভিজুয়ালসদের একটা সুযোগ আছে, ওনারা কিন্তু অনেক এক্সপেন্স যেটা সে নিজের জন্য করে থাকে এবং সেই সাথে বিজনেসও কিছুটা জড়িত থাকে,
সেগুলোকে ওনারা ডিডাক্ট করতে পারেন। আচ্ছা, যেমন ধরেন একজন উবার ড্রাইভার, যেই উদাহরণ দিচ্ছিলাম, উনি কিন্তু সেলফোন ইউজ করছে ফ্যামিলির সাথে কথা বলতে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফোন করতে। সেই সেলফোনেই কিন্তু উবারের কলগুলো উনি রিসিভ করে, সেই অনুযায়ী উনি রেসপন্স করে, প্যাসেঞ্জার উঠাচ্ছে, ড্রপ অফ করতেছে। ওই সেলফোনটাই কিন্তু ব্যবহার হচ্ছে দুই খাতে, অর্থাৎ কিছুটা প্রাইভেটলি উনি ব্যবহার করছে, কিছুটা বিজনেসের কাজেও ব্যবহার করছে। এখানে ওনাকে ফিগার আউট করতে হবে কত পার্সেন্টেজ অফ টাইম উনি এটা বিজনেসের জন্য ব্যবহার করেন, এবং যদি এটা 50% হয় এবং সেই সেলফোনে উনার যদি বছরে 1200 টাকা খরচ হয়, উনি 600 টাকা ডিডাক্ট করতে পারেন। ঠিক তেমনি ওই একই গাড়িতে উনি হয়তো উইকেন্ডে কাজ করেন না, ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করেন, অথবা বন্ধুবান্ধবের বাসায় যান, ঘরের অনেক কাজ থাকে সেগুলো করেন। তো আর বাকি 5 days উনি কিন্তু উবার চালাচ্ছেন ওই গাড়ি দিয়ে। তো এইখানেও উনাকে পার্সেন্টেজটা বের করে নিতে হবে, এবং সেই অনুযায়ী এটাকে উনি ডিডাকশান করতে পারবেন ওনার বিজনেস থেকে। আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য আমি দুইটা টার্ম নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে 1099 আর একটা হচ্ছে এনইসি, যেটা আপনি উল্লেখ করলেন। পার্থক্যটা কি বা কিভাবে আমরা এটা ডিফারেন্সিয়েট করছি? 1099 এনইসি অনেকটা নিউয়ার ফর্ম। আগে সবাইকে ইস্যু করা হতো 1099 মিসেলেনিয়াস। তো এখন 1099 মিসেলেনিয়াস আগে যেটা ছিল সেটা একটু ব্রড ফর্ম, এবং ওই ইনকামটায় স্কেডিউল সিতে গিয়ে আমরা ডিডাকশানগুলো নিতাম। এখন যেই 1099 মিসেলেনিয়াস এখনও আছে, এখনও ইস্যু করা হয়, কিন্তু এই ইনকামটায় কোনো ডিডাকশানের সুযোগ নেই। এটা আপনি সরাসরি আইদার 1040-তে অথবা যে ফর্মের জন্য এটা ইস্যু করা হয়েছে, অনেক সময় স্কেডিউল ই রেন্টাল ইনকামের জন্য এটা ইস্যু হয়ে থাকে, সেখানে গিয়ে আপনি এটা ডিক্লেয়ার করবেন। এনইসি নন এমপ্লয়ি কম্পেনসেশন, মানে যেই কোম্পানি আপনাকে 1099 ইস্যু করতেছে এনইসি, ওরা বলে দিচ্ছে ইউ আর নট এ এমপ্লয়ি অফ দ্যাট কোম্পানি, আপনি নন এমপ্লয়ি কম্পেনসেশন। আপনি যদি এমপ্লয়ি হতেন, ওরা কিন্তু আপনাকে ইস্যু করতো W2। তো আপনাকে W2 ইস্যু করে নাই, 1099 এনইসি ইস্যু করেছে, অর্থাৎ ইউ আর ইয়োর ওন বস। আপনি কাজ করেছেন, দিস ইজ ইয়োর বিজনেস, ইউ ডিড ইট বাই ইয়োর সেলফ। আপনার এক্সপেন্স আপনি দেখাবেন, কোম্পানি দেখাবে না। সে আপনাকে গ্রস রেভিনিউ যেটা দিয়েছে সেটা আপনাকে দিয়ে দিল। যেমন উবার, লিফট এরা করে থাকে, অনেক লিমোজিন কোম্পানি এটা করে থাকে, এবং অনেক কোম্পানি তারা ক্যাশ বেসিসে এমপ্লয়ি হায়ার করে, কন্ট্রাক্ট বেসিসে, এবং কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে 1099 এনইসি ডিক্লেয়ার করে। এনইসি, আবারও বলছি, স্ট্যান্ডস ফর নন এমপ্লয়ি কম্পেনসেশন। তো আপনি ওই কোম্পানির এমপ্লয়ি নন, অতএব আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স অথবা সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স পুরোটাই আপনি দিবেন। আপনি যদি ওই কোম্পানির এমপ্লয়ি হতেন, তাহলে হাফ দিতেন আপনি আর হাফ দিত আপনার এমপ্লয়ার। এখানে আপনি আপনার এমপ্লয়ার এবং আপনি আপনার এমপ্লয়ি, অতএব দুটোই আপনি দিবেন। এটা একটা এক ধরনের রিস্কি বলা চলে, যেহেতু 100% আমার উপরই। জি, এটার আবার ওই যে সুযোগ আছে যে আপনি অনেক এক্সপেন্সেস ডিডাক্ট করতে পারেন। W2 এমপ্লয়ীদের কিন্তু ওই সুযোগ নেই। অনেক সময় আজকাল প্রায় এটা কথা হয়ে থাকে, অনেকে বাসা থেকে কাজ করছে, W2 এমপ্লয়ি, এবং বাসা থেকে যখন কাজ করে, অনেকে তার বাসায় হয়তো একটা ডেডিকেটেড রুম আছে, যেই রুমটা সে ব্যবহার করে অফিসের জন্য, সেই রুমের ইউটিলিটি আছে, সেই রুমের ভাড়া আছে অথবা মর্টগেজ আছে, ওরা কিন্তু কিছুই ডিডাক্ট করতে পারে না।
যেহেতু সেই সুযোগটা ওদের নেই। কিন্তু উনি যদি 1099 এনইসি পেতেন তাহলে উনি কিন্তু এগুলো ডিডাক্ট করতে পারতেন। তো হ্যাঁ, কিছুটা ঝুঁকি আছে, আপনার কথা ঠিক, কিন্তু সেই সাথে আবার কিছু সুযোগও আছে। সেলফ এমপ্লয়েড মানুষদের জন্য আপনি জানালেন অনেকগুলো টেকনিক আছে যেভাবে আমরা ট্যাক্স ডিডাক্ট করতে পারছি। W2 হোল্ডার যারা আমরা কাজ করি, যারা W2 তে কাজ করি, তাদের জন্য আমরা মানে বছর শেষে আমাদের একটা আতঙ্ক থেকে যায় মনে, যে আমরা অনেক ট্যাক্স পে করছি। এখান থেকে মানে কিছু স্মার্ট টেকনিক যদি আমাদের দর্শকদের জানার সুবিধার জন্য জানাতেন, যে কি কি কাজ আমরা সারা বছর করলে আমাদের ট্যাক্সটা বছর শেষে একটু কম দিতে হবে। এটা নিয়ে প্রায়শই কথা বলে থাকি, কিভাবে আপনার ট্যাক্স লায়াবিলিটি আপনি রিডিউস করবেন, এবং এটার জন্য কিন্তু আপনার একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের দরকার আছে। আমরা দেখি আমাদের ক্লায়েন্টরা, ট্যাক্স পেয়াররা, ওরা বছর শেষে যখন ফাইল করতে আসে তখন ওরা এগুলো জানতে চায়, তারপর সারা বছর কিন্তু আর কোনো খবর নেই, তারা জানতেও চায় না। যেমন একটা আজকাল বেশিরভাগ, অথবা আমি বলবো একটা অনেক বড় অংশ স্টকস অ্যান্ড বন্ডসে ইনভেস্ট করে। আমি সবসময় বলে থাকি, স্টকস অ্যান্ড বন্ডসে যারা ইনভেস্ট করে তাদের ট্যাক্সের চাবিটা কিন্তু ওর হাতে, নবটা কিন্তু ওর হাতে। সে যখন টার্ন অন করবে তখন এটা ট্যাক্সেবল হবে, সে যখন টার্ন অফ করবে এটা ট্যাক্সেবল হবে না। আচ্ছা। এবং তাদের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে স্টক লস হারভেস্টিংয়ে। সেখানে গিয়ে ওরা কিন্তু এই ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করে আনতে পারে। কিন্তু ওই যে আপনাকে বললাম যে এইগুলো নিয়ে আমরা অনেক কথা বলে থাকি, টিপসগুলো দিয়ে থাকি, কিন্তু সব প্রশ্ন আসে যখন আমি ফাইল করছি, তখন কিন্তু কিছু করার নেই। যেহেতু 2026-এ গিয়ে আমি 25-এর ফাইল করছি, অতএব জানুয়ারি মাসে কেউ যদি আমাকে 26-এ বলে যে 25-এর ট্যাক্স আমি কিভাবে কমিয়ে আনবো, আমার তো কিছু করার নেই। 31st December of 2025 ওয়াজ কাট অফ ডেট। ওই দিনের আগে আপনি কোনো অ্যাকশান নেন নাই, এখন কোনো অ্যাকশান নেওয়ার নাই, শুধু যেই ট্যাক্সগুলো আছে সেগুলো পে করেন। আপনি যেটা প্রশ্ন করলেন W2 এমপ্লয়ি, তাদের অনেকগুলো সুযোগ আছে। যেমন মোস্ট অফ দ্য কোম্পানি 401k অফার করে থাকে, এবং 401k কে ম্যাক্সিমাইজ করলে আপনি কিন্তু ট্যাক্স লায়াবিলিটি অনেক কমিয়ে আনতে পারেন। দর্শক মণ্ডলী, জনাব পারভেজ কাজীর কাছ থেকে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য পেলাম সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স সম্পর্কে। আমরা জানতে পারলাম কারা এটা আওতাভুক্ততে পড়ছে এবং কী ধরনের কিভাবে আমরা ট্যাক্স এখান থেকে আমরা ডিডাক্ট করতে পারি। এই ইনফরমেশনগুলো আমাদের জানার অনেক প্রয়োজন ছিল। সামনের পর্বে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত চ্যানেলের সাথে থাকবার আহ্বান জানিয়ে আমি ফাবিহা নিসা আজকে এখানে বিদায় নিচ্ছি। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা, যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77th স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক।